সিনেমার শুরুতে আমাদের নায়কের কিছু ভয়েস শোনানো হয়, মানে নায়ক আমাদের বলছিল খুব অল্প আয়ু নিয়ে আমি পৃথিবীতে এসেছি। আমার জীবনে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সময়। যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, কিন্তু এই অল্প আয়ুর জীবনে আমি অনেকের ভালোবাসা পেয়েছি। আমার মৃত্যুর পর আমার বাবা মা ছাড়াও একটি মেয়ে খুব কাঁদবে। সেই মেয়েটির নাম হচ্ছে তেরু। সে আমাকে অনেক বেশি ভালোবেসেছে। আমার জীবনের শেষ কয়েকটা দিন আমাকে খুশিতে রাখার জন্য সে অনেক চেষ্টা করছে। তেরুর সাথে আমার বন্ধুত্ব হয় ছোটবেলা থেকে। যখন আমি প্রথমবার স্কুলে গিয়েছিলাম তখন স্কুলের পাশের একটা জায়গায় আমি বসেছিলাম। ঠিক তখনই একটা মেয়ে আমার দিকে ছুটে এসে বলেছিল, তুমি এখানে কেন বসেছ? এই মেয়েটি হচ্ছে গল্পের প্রধান ফিমেল ক্যারেক্টার তেরু, আর গল্পের প্রধান মেল ক্যারেক্টারের নাম হচ্ছে তাকুমা। তো তেরু বলে, আমি এখানে স্কুলের পাজি হেড টিচারের জন্য পেন্সিল দিয়ে ঘষে বেঞ্চটা নোংরা করে রেখেছিলাম, যাতে যখনই উনি এখানে বসবেন তার জামাটা নোংরা হয়ে যাবে। কিন্তু তার আগে তুমি এখানে এসে বসে পড়লে। আচ্ছা, তুমিও এই জায়গাটাতে এইভাবে নোংরা করো। তাকুমা বলে, কেন? তেরু বলে, আরে করো না, আমি করতে বলেছি না। এরপর তাকুমা এই জায়গাটা পেন্সিল দিয়ে ঘষে নোংরা করে। তারপর তেরু এখানে বসে নিজের ড্রেসটা নোংরা করতে শুরু করে, যেভাবে তাকুমা তার ড্রেস ভুল করে নোংরা করে ফেলেছিল। তাকুমা বলে, তুমি এটা কি করছো? তেরু বলে, এবার তো তুমি আমাকে ক্ষমা করবে, তাই না? তাকুমা বলে, তোমার নাম কি? তেরু বলে, আমার নাম তেরু। আমরা কি বন্ধু হতে পারি? আর এখান থেকে তেরু আর তাকুমার বন্ধুত্বের শুরু হয়। দিন পার হতে থাকে। তেরুর সাথে তাকুমার বন্ধুত্বটা গভীর হতে থাকে। তাকুমা ছোট থেকেই একটু অসুস্থ ছিল, এজন্য তাকে তার বাবা মা বিভিন্ন হসপিটালে নিয়ে যেত। একদিন তেরু তাকে বলে, আমার বাবা খুব ভালো একজন ডক্টর, উনার কাছে চিকিৎসা নিলে তুমি সুস্থ হয়ে যাবে। তেরুর বাবা সত্যি অনেক বড় একজন ডক্টর, ওনার নাম হচ্ছে ডক্টর তানেডা। একদিন তাকুমার বাবা মা তাকুমার চিকিৎসার জন্য ডক্টর তানেডার সাথে কথা বলতে যান। তখন হসপিটালের ছাদে তেরু আর তাকুমা খেলছিল। আকাশে আতশবাজি ফোটানো হচ্ছিল, এজন্য তারা দুজন বেশ আনন্দেই ছিল। হঠাৎ তাকুমা খেলতে খেলতে এদিকে চলে আসে, যেখানে তাকুমার বাবা মা আর ডক্টর কথা বলছিলেন। তাকুমা দরজার পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনতে শুরু করে। ডক্টর তাকুমার বাবাকে বলছিলেন, তাকুমার কাছে খুব কম সময় রয়েছে, সে যত বড় হতে থাকবে তত তার হার্টের লোড পড়তে শুরু করবে। একদিন তার হৃদস্পন্দন থেমে যাবে আর সে মারা যাবে। তাকুমার বাবা জিজ্ঞেস করেন, তাকুমাকে কি কোনোভাবে সুস্থ করা তোলা সম্ভব না? ডক্টর বলেন, দয়া করে বুঝার চেষ্টা করুন, এটা একটা রেয়ার কন্ডিশন। তাকুমাকে যদি বাঁচাতে হয় তাহলে তার হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, কিন্তু এটা কোনোভাবে সম্ভব না। তাকুমার শরীরের সাথে অ্যাডজাস্ট করবে এমন হার্ট কোথায় পাওয়া যাবে বলুন? একজন ডক্টর যখন সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হন তখন তিনি পেশেন্টকে সরি বলতে বাধ্য হন। একজন ডক্টর কখনই চান না কোনো রোগী তার কাছ থেকে আশাহত হোক। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু সত্যি কথা হচ্ছে তাকুমাকে কোনোভাবে বাঁচানো সম্ভব না। তাকুমার বাবা বলেন, তাকুমা আর কত বছর বাঁচবে ডক্টর? ডক্টর বলেন, যদি সঠিকভাবে তাকুমার শারীরিক যত্ন প্লাস খাদ্যাভ্যাস ঠিক থাকে তাহলে সে 20 বছর পর্যন্ত বাঁচবে। আর তাকে কোনো ভারী কাজ বা কোনো খেলাধুলা করতে দেয়া যাবে না। তাকে একটি নিয়মের মধ্য দিয়ে জীবন কাটাতে হবে। যদি সে নিয়মের বাইরে গিয়ে কিছু করে তাহলে তাকে অসহ্য যন্ত্রণায় আরো অকালে মরতে হবে। ডক্টরের এই কথাগুলো শুনে তাকুমার বাবা মা দুজনেই হতাশ হয়ে যান। আর দরজার ওপাশ থেকে তাকুমা এই কথাগুলো শুনেছে। সে পেছনে তাকিয়ে দেখতে পায় তার সামনে তেরু দাঁড়িয়ে রয়েছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। এর মানে সেও সবকিছু জেনে গিয়েছে। সে কিছু বছর পর তার বেস্ট ফ্রেন্ডকে হারাতে যাচ্ছে, এজন্য সে কেঁদে ফেলে। পরের দিন যখন তাকুমা আর তেরু দেখা করে, তারা গল্প করতে করতে অনেক ইমোশনাল হয়ে যায়। এক পর্যায়ে তেরু তাকুমাকে জিজ্ঞেস করে, তোমার জীবনের স্বপ্ন কি তাকুমা? তাকুমা বলে, আমার জীবনের স্বপ্ন হচ্ছে বড় হয়ে তোমাকে বিয়ে করা। তোমার জীবনের স্বপ্ন কি? এই কথা শুনে তেরু অনেকক্ষণ চুপ করে থাকে। কিছুক্ষণ পর সে বলে, আমি তোমাকে বাঁচাতে চাই, কিন্তু আমি জানি না আমি তোমাকে কি করে বাঁচাবো। আমি মনে প্রাণে চাই তুমি বেঁচে থাকো। এরপর সে কাঁদতে কাঁদতে সৃষ্টিকর্তাকে বলে, আপনি প্লিজ আমার তাকুমাকে বাঁচান, দয়া করে আমাদের একসাথে থাকতে দিন, তাকুমাকে আমাকে সুস্থ করে দিন। তাকুমা তেরুকে বলে, প্লিজ তেরু, কান্না করো না। এরপরও তেরু কান্না করতেই থাকে। এরপর তাকুমা তেরুর কাছে এসে তেরুকে প্রথমবারের মতো কিস করে।
এরপর বেশ কিছু বছর পার হয়ে যায়। তাকুমা আর তেরু এখন হাই স্কুলে পড়ে। তাকুমা আর তেরুর বন্ধুত্বটা ঠিক আগের মতোই আছে। স্কুল ছুটির পর তারা অনেকক্ষণ একসাথে ঘুরতে বের হয়। স্কুলে তারা সব সময় একসাথে বসে। স্কুলের টিফিনের সময় তেরু খেলছিল আর দূর থেকে তাকুমা তেরুকে দেখছিল। তারও খুব ইচ্ছে করে তেরুর সাথে একসাথে খেলতে, কিন্তু তার তো খেলাধুলা করা যাবে না। যখন তেরু খেলা শেষ করে বের হয় তখন কিছু দুষ্ট ছেলে তেরুর ওপর এক বালতি পানি ফেলে দেয়। এজন্য তেরুর ড্রেস ভিজে যায় আর ড্রেসের নিচে তেরুর আন্ডার গার্মেন্টসটা দেখা যায়। এটা দেখে দুষ্ট ছেলেরা বলে, ও আচ্ছা, তুমি পিঙ্ক কালারের পরেছ। তেরু ভীষণ লজ্জাজনক অবস্থায় পড়ে যায়। তখন তাকুমা এসে ছেলেগুলোকে মারতে শুরু করে। ঘুষি মারতে মারতে নাক মুখ ফাটিয়ে রক্ত বের করে ফেলে। তখন তেরু এসে তাকে থামায়। সে বলে, তোমার এত মারামারি করা যাবে না, তুমি অসুস্থ হয়ে যাবে। ঠিক তাই হয়। কিছুক্ষণের মধ্যেই তাকুমার বুকে ব্যথা ওঠে। এরপর তেরু তাকে হসপিটালে নিয়ে যায়। এখানে তাকুমা অনেক মন খারাপ করে শুয়েছিল। তেরু বলে, তুমি তো ওদেরকে ইচ্ছে মতো মারধর করেছ, তাহলে এখনো কেন মন খারাপ করে শুয়ে আছো? তাকুমা বলে, আমার অন্য একটা ব্যাপারে মন খারাপ। তেরু বলে, কিসের ব্যাপারে? তাকুমা বলে, ওরা বাজে ছেলে হয়ে তোমার আন্ডার গার্মেন্টস দেখে ফেললো, আর আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে এখনো তোমাকেই ভালো করে দেখতে পারলাম না। তেরু বলে, ও আচ্ছা, তোমার এই ব্যাপারে কষ্ট হচ্ছে? আমার সবকিছু দেখাটা কি খুব গুরুত্বপূর্ণ? তাকুমা বলে, এটা অবশ্যই আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি তোমার বয়ফ্রেন্ড, আমি কি তোমার সবকিছু দেখতে পারি না? আমার আগে আজকে ওরা তোমার যেটা দেখে ফেলেছে, অথচ আমি প্রথমে দেখতে চেয়েছিলাম। এখন আমি চাই না আমি ছাড়া অন্য কেউ প্রথমে তোমার কিছু দেখে ফেলো, আমি প্রথম হতে চাই। তেরু কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ঠিক আছে, আমি তোমাকে প্রথম হতে দিচ্ছি। এরপর সে নিজের টি শার্ট খুলতে শুরু করে। তাকুমার হার্টবিট বাড়তে থাকে। এক পর্যায়ে সে সহ্য করতে না পেরে বলে, থামো, আমার বুকে ব্যথা করছে, তোমার শরীর দেখাতে হবে না। তেরু বলে, ইস, আমি এমনিতে আমার শরীর তোমাকে দেখাতাম না, তোমার উত্তেজিত হওয়া ঠিক না। তাকুমা বলে, কি, তার মানে তুমি আমাকে নিয়ে খেলছিলে? দাঁড়াও তুমি। তেরু তাকুমার কাছ থেকে পালাতে শুরু করে, কিন্তু এক পর্যায়ে তাকুমা তাকে ধরে ফেলে। এরপর সে তেরুকে কিস করে। তেরু সেই কিসটা ফিল করে। তখনই আরো একবার ব্যাকগ্রাউন্ডে তাকুমার ভয়েস শোনা যায়। সে আমাদের বলছিল, দিন দিন তেরু আমার প্রতি বেশি দুর্বল হয়ে যাচ্ছিল, আমিও তার প্রতি অনেক দুর্বল হয়ে যাচ্ছিলাম। কিন্তু আমি চাই না তেরু আমার প্রতি বেশি দুর্বল হোক, কারণ আমি চাই যখন সে আমাকে হারিয়ে ফেলবে তখন সে যেন এই ধাক্কাটা সহ্য করতে পারে। এজন্য এখন আমি তেরুর সাথে ব্রেকআপ করতে চাই। আমি চাই আমি বেঁচে থাকতে সে যেন আমাকে ঘৃণা করে, আমি মরে গেলে সে যেন কোনো কষ্ট না পায়। এজন্য আমি এখনই তেরুর থেকে দূরে সরতে চাই। পরের দিন দেখা যায় তাকুমা নিজের বাবা মাকে বলছে সে যে স্কুলে পড়ে সে সেই স্কুল চেঞ্জ করতে চায়। এজন্য সে অনেক দূরের অন্য একটি স্কুলের নাম বলে, যেখানে সে ভর্তি হতে চায়। আসল কাহিনী হচ্ছে, সে বর্তমানে যে স্কুলে পড়ছে সেই স্কুলে তেরুও পড়ে, কিন্তু সে এখন চায় তেরুর থেকে দূরে সরতে। কিন্তু তাকুমার বাবা ও মা চায় না তাদের ছেলে এত দূরের স্কুলে পড়ুক। তাকুমার মা বলেন, তোমার এত দূরের স্কুলে পড়ার দরকার নেই, ওখানে তোমার অসুখ বিসুখ হলে কে দেখবে, কোথায় থাকবে তুমি? তাকুমা বলে, আমি সেখানে স্কুল হোস্টেলে থেকে পড়াশোনা করব, আর সেখানে আমি আমার নিজের কিছু বন্ধু বানিয়ে নিব। আমার কোনো সমস্যা হলে ওরা আমাকে দেখবে। তোমরা আমার জন্য কোনো চিন্তা করো না, তোমরা শুধু আমার টিসি পেপারে সাইন করে দাও। যদিও তাকুমার বাবা মা মন থেকে চায় না যে তাদের ছেলে এত দূরের স্কুলে অ্যাডমিশন নিক, কিন্তু তাদের ছেলের জোরাজুরিতে তারা টিসি পেপারে সাইন করতে বাধ্য হয়। পরের দিন তাকুমা শেষবারের মতো স্কুলে আসে, আর আজকে তার টিসি পেপার হেডমাস্টারের কাছে জমা দিয়ে আসে। স্কুল শেষে যখন তাকুমা আর তেরু বাড়ি ফিরছিল তখন সে তাকে প্রথমবারের মতো জানায় সে স্কুল থেকে চলে যাচ্ছে। তেরু বলে, কেন, এই স্কুলে কি সমস্যা হয়েছে? আচ্ছা, তোমার যদি এই স্কুল চেঞ্জ করতে হয় তাহলে আমাকেও বলো তুমি কোন স্কুলে অ্যাডমিশন নিচ্ছ, আমিও সেই স্কুলে ভর্তি হব। তাকুমা বলে, তোমার সেখানে আসার প্রয়োজন নেই, আমি একাই সেখানে যাব, আর একটা কথাও আমাকে জিজ্ঞেস করবে না, তুমি চাইলে বাসায় যেতে পারো। তেরু এই কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর সে বলে, আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। এটা বলে সে চলে যাওয়া শুরু করে। এরপর তাকুমা আমাদের বলে, মানে ব্যাকগ্রাউন্ডে তাকুমার ভয়েসে শোনা যায় সে বলছিল, আমার তেরুর সাথে এত কঠিনভাবে কথা বলতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু আমার এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি চাই না তেরু সারা জীবন আমাকে ভালোবাসুক, সারা জীবন আমাকে মিস করে কষ্ট পাক। আমি চাই আমি বেঁচে থাকতে সে যেন আমাকে ঘৃণা করে। এরপর যখন আমি মরে যাব তার যেন একটু কষ্ট না হয়। এজন্য আমাকে কাপুরুষের মতো এই কাজটা করতে হলো। কিন্তু বিশ্বাস করুন, আমি তেরুকে অনেক ভালোবাসি।
এরপর তাকুমা আগের স্কুল থেকে টিসি নিয়ে নতুন স্কুলে ভর্তি হয়। আজ এই স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছিল। স্কুলের হেড টিচার স্টেজে বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ তিনি বলেন, তোমাদের স্টুডেন্টদের মাঝ থেকে একজন উঠে আসো আর স্কুল সম্পর্কে তোমাদের মতামত শেয়ার করো। তখন তাকুমাকে অবাক করে দিয়ে তেরু উঠে আসে স্টেজে, আর সে সবার সামনে বলতে শুরু করে, তুমি কি ভেবেছিলে এত সহজে আমার থেকে পরিত্রাণ পাবে? এত সোজা না। তুমি বলবে আর আমি এত সহজে তোমাকে ছেড়ে দেব? আমার ভালোবাসা কি এতই সস্তা? সৃষ্টিকর্তাও চান না আমি তোমাকে একা ছেড়ে দেই। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তাকুমার মা কয়েকদিন আগে তেরুর কাছে এসেছিলেন। তিনি বলেছিলেন তাকুমা স্কুল চেঞ্জ করতে যাচ্ছে, সে অন্য একটি হাই স্কুলে ভর্তি হতে চাচ্ছে। তুমি কি ওকে একটু বুঝাবে সে যেন এই স্কুলে পড়ে? অত দূরের ওই স্কুলে কে তাকে দেখবে? তেরু তাকুমার মাকে বলেছিল, আপনি কোনো চিন্তা করবেন না, তাকুমাকে আমি দেখে রাখবো। আর আপনাকে অনেক ধন্যবাদ তাকুমার নতুন স্কুলের নাম আমাকে বলার জন্য। এরপর আবার বর্তমানের দৃশ্য দেখানো হয়। তাকুমা তেরুকে এখানে দেখে টাসকে খেয়ে গেছে। তুমি এখনো কোন সাহসে আমার দিকে তাকিয়ে আছো? তুমি জানো তুমি সেদিন ওই কথাগুলো বলার পর আমার কত কষ্ট হয়েছিল। তুমি একটা শয়তান, হারামি। তেরু তাকুমার উপরে চিৎকার করে যাচ্ছিল। তখন কিছু স্টুডেন্ট এসে তেরুকে জোর করে ধরে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যায়। আর নতুন স্কুলের শুরুতে সবাই জেনে যায় তেরু আর তাকুমা একে অপরকে ভালোবাসে। এরপর স্কুল ছুটির পর তেরু আর তাকুমা গল্প করছিল। তাকুমা তেরুকে বকা দিচ্ছিল, তুমি আমাকে না জানিয়ে এই স্কুলে কেন এসেছো? তেরু বলছিল, আমার আজকাল তোমার পারমিশন নিয়ে চলতে হবে। আমি তোমার পারমিশন নিয়ে চলতে পারবো না, আমি আমার অধিকার নিয়ে চলবো। তারা যখন কথা বলছিল তখন দূর থেকে একটা ছেলে তাদেরকে দেখছিল। এই ছেলেটির নাম হচ্ছে ক্যান্সি। এই ছেলেটির ব্যাপারে একটু ইনফরমেশন দিচ্ছি। কিছু কিছু ছেলে আছে না, মানে সুন্দরী মেয়ে দেখলেই হয়েছে। ক্যান্সি হচ্ছে ঠিক সেরকমই একটি ছেলে। স্কুলে কোনো সুন্দরী মেয়ে তার চোখে পড়তে টাইম লাগে, কিন্তু প্রপোজ করতে টাইম লাগে না। তো সে দূর থেকে তেরুকে দেখে পছন্দ করে ফেলে, যদিও সে জানে তার বয়ফ্রেন্ড রয়েছে। যাই হোক, তেরু এই স্কুলের মেয়েদের হোস্টেলে ওঠে আর তাকুমা ছেলেদের হোস্টেলে ওঠে। যখন তাদের স্কুল থাকে না তখনও তাকুমা যেখানে যায় তেরু সবসময় তাকুমার সাথে লেপ্টে থাকে। তাকুমাও অনেক চেষ্টা করেও তেরুকে তার কাছ থেকে দূরে সরাতে পারে না। তাকুমা তেরুকে বলে, এবার তো ছাড়ো, আমি হাঁটতে পারছি না। তেরু বলে, না, হাঁটতে পারলে নাই, আমি ছাড়বো না। সে তাকুমার সাথে লেগেই থাকে। তখনই হঠাৎ তাকুমার সাথে একটি মেয়ের দেখা হয়। এই মেয়েটির নাম হচ্ছে মিনা। এখানে মিনার বিষয়ে একটা কথা বলছি। তাকুমা যে হসপিটালে প্রতি সপ্তাহে চেকআপের জন্য যায়, সেখানে মিনাও প্রতি সপ্তাহে চেকআপের জন্য যায়, কারণ সে নিজেও অসুস্থ। আর সেখানে মাঝে মধ্যেই তাকুমার সাথে তার দেখা হয়। তো আজকে তাকুমার সাথে যখন রাস্তায় দেখা হয়, সে তাকুমার সাথে পরিচিত ভঙ্গিতে কথা বলছিল। কিন্তু এই ব্যাপারটা তেরুর অনেক জেলাস লাগে। কথায় আছে না, মেয়েরা আর কিছু পারুক আর না পারুক, জেলাসিতে পিএইচডি করা। এই জন্য ফেরার সময় তেরু তাকুমার সাথে কথা বলে না, সে তাকুমার থেকে দূরে সরে বসে। তাকুমা তার রাগ ভাঙানোর জন্য তার কাছে যায়, কিন্তু এজন্য তেরু আরো দূরে সরে এসে বসে। তাকুমা বলে, কি হয়েছে, তুমি রাগ করছো কেন? ঠিক আছে, আমি এরপর থেকে আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। তেরু বলে, তোমাকে কথা বলতে কে নিষেধ করেছে? আমি মোটেও রাগ করিনি। বলেই সে রাগে ফুসফুস করতে থাকে। পরের দিন তেরু যখন স্কুলে যায় তখন কেন্সি তাকে সবার সামনে প্রপোজ করে, কিন্তু তেরু তাকে কোনো পাত্তা দেয় না। কিন্তু এই জন্য কেন্সি তেরুর হাত ধরে বলে, আমি তো তাকুমার বিষয়ে খোঁজ খবর নিয়েছি। যে কয়দিন পর মারা যাবে তার সাথে কি ভবিষ্যতের স্বপ্ন দেখা ঠিক? আমি কি তাকুমার চেয়ে কোনো অংশে কম? কিন্তু তেরু নিজের হাত ছাড়িয়ে নিয়ে এখান থেকে চলে যায়। সন্ধ্যাবেলায় তাকুমা কেন্সির সাথে দেখা করতে আসে, কারণ কেন্সি জোর করে তেরুর হাত ধরে টেনেছে। এই ব্যাপারটা তাকুমার মোটেও ভালো লাগেনি। কিন্তু তাকুমা যখন কেন্সির কাছে আসে, কেন্সি বলে, আমি তোমার কাছেই যাচ্ছিলাম, আমার তোমার সাথে কথা আছে, একটু সাইডে আসো। তারপর কেন্সি বলে, দেখো, আমি হার্টের অসুখের ব্যাপারটা জানি, আরো এটাও জানি তুমি বেশি দিন বাঁচবে না, কারণ এই সেম অসুখটা আমার বাবারও আছে। এজন্য এই অসুখের বিষয়ে আমার অনেক ভালো নলেজ আছে। তুমি তো সারা জীবন তেরুর পাশে থেকে তাকে ভালোবাসতে পারবে না, তার তো সারা জীবন পাশে থেকে তাকে ভালোবাসতে পারবে, তার যত্ন নিতে পারবে এমন কাউকে দরকার, তাই না? আমার তেরুকে অনেক পছন্দ হয়েছে। তুমি তো তেরুর সাথে ব্রেকআপ করার জন্য এই স্কুলে এসেছিলে, রাইট? তাহলে সেটাই করো, তেরুকে আমার হাতে তুলে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তেরুকে সারা জীবন দেখে রাখবো, ওর অনেক যত্ন নিব, ওকে অনেক ভালোবাসবো। আমার মতো করে অন্য কেউ ওকে ভালোবাসতে পারবে না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। তুমি কি চাও না আমাকে ভালোবেসে তোমাকে ভুলে যাক? এখানে কেন্সির এই কথাগুলো মেনে নেওয়া ছাড়া তাকুমার কাছে আর কোনো উপায় ছিল না,
কারণ সে সত্যি সারা জীবন তেরুর পাশে থাকতে পারবে না। এই ছোট্ট জীবনে তাকে যে এমন এক বাস্তবতার সামনাসামনি কখনো হতে হবে সে কখনো জানতো না। এখন তাকে নিজে একজন পুরুষ হয়ে নিজের ভালোবাসার মানুষটিকে অন্যের হাতে তুলে দিতে হবে। এর চেয়ে কষ্টের আর কিছুই নেই। কিন্তু বাস্তবতা কঠিন হলেও মানতে হবে। তাকুমা কেনসির সেই প্রস্তাবে রাজি হয়। পরদিন থেকে কেনসি তেরুকে পটানোর ট্রাই করতে শুরু করে। তাকুমা এসব দূর থেকে দেখে, কিন্তু এসব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এর পরের দিন সে তেরুকে বলে হসপিটালে চেক আপের জন্য যায়। আজকে হসপিটালে মিনা নামের সেই মেয়েটি এসেছিল। সে তাকুমাকে পেয়ে তার সাথে গল্প করতে শুরু করে। এখানে একটা বিষয় হচ্ছে, মিনা কিন্তু তাকুমাকে অনেক দিন থেকে পছন্দ করে, আর আজ সে তাকে প্রপোজ করে। কিন্তু তাকুমা তাকে বলে আমি তেরুকে ভালোবাসি। এরপরও মিনা তাকে ইমপ্রেস করার ট্রাই করছিল। এরপর সন্ধ্যাবেলায় সে তেরুর সাথে দেখা করে। তেরু তাকে বলে তুমি কি সারাদিন হসপিটালে ছিলে? সেখানে কি আজকে ওই মেয়েটিও চেক আপের জন্য এসেছিল? তুমি কি এই জন্যই এত দেরি করেছো? কি কথা বলছিলে তোমরা? তাকুমা বলে মিনা আমাকে বলেছে সে আমাকে পছন্দ করে। তেরু তাকে বলে তুমিও তাকে কি বলে এসেছো? তাকুমা বলে আমি ওকে কিছুই বলিনি। এই কথা শুনে তেরু বলে কেন তুমি ওকে মুখের উপর না করে আসতে পারোনি? কেন তুমি ওকে বলনি তুমি আমাকে ভালোবাসো? আসলে তাকুমা কিন্তু চাচ্ছে যেন তেরু তাকে ঘৃণা করে ভুলে যায়। এই জন্য সে তেরুর সামনে এমন উল্টাপাল্টা কথা বলছে। তেরু বলে তোমার ওই মেয়েটিকে ভালো লাগে তাই না? তাহলে সরাসরি আমাকে বললেই পারতে। আমার ভয়ে স্কুল চেঞ্জ করার কোনো প্রয়োজনই ছিল না। তুমি অন্য কাউকে ভালোবাসো জানলে আমি নিজেই সরে যেতাম। আমাকে এতটা কষ্ট না দিলেও পারতে। কথাগুলো বলে তেরু কাঁদতে কাঁদতে এখান থেকে চলে যায়। তেরু চলে যাওয়ার পর তাকুমার অনেক মন খারাপ হয়। তেরুকে কষ্ট দেওয়ার জন্য তার নিজেরও ভালো লাগছে না। এজন্য সে পরের দিন তেরু রাগ ভাঙাতে যায়, কিন্তু তেরু তার সাথে কথা বলে না। এদিকে ক্যান্সি তেরুকে পটানোর চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু তেরু তাকে কোনো পাত্তাই দিচ্ছে না। এক পর্যায়ে সে বলেই ফেলে ওই তাকুমার জন্য তুমি আমার মতো ছেলেকে ইগনোর করছো তাই না? তাকুমা না মরা পর্যন্ত আমি তোমাকে পাবো না তাই তো? ইচ্ছে তো করছে আমি নিজেই ওকে গলা টিপে মেরে ফেলি। তাকুমা এখনো মরছে না কেন? এই কথাগুলো শুনে তেরু রেগে যায় আর ক্যান্সিকে চর মেরে বলে একজন মানুষের মৃত্যু কামনা করতে লজ্জা লাগে না? তুমি কি মানুষ নাকি একটা জানোয়ার? আমি কোনোদিন তোমাকে ভালোবাসবো না। আমি শুধুমাত্র একজনকে ভালোবাসি, আর সে হচ্ছে তাকুমা। এদিকে তাকুমাকে দেখা যায় সে এখন রিয়েলাইজ করেছে তেরুকে ক্যান্সির মতো একটা ছেলের হাতে ছেড়ে দেওয়া তার ভুল হয়েছে। এই জন্য সে ক্যান্সির কাছে গিয়ে বলে তুমি তেরুর পেছন ছেড়ে দাও। ক্যান্সি বলে আমি কেন তেরুর পিছু ছেড়ে দেব? ছাড়ার হলে তুমি ছেড়ে দাও। তাকুমা বলে আচ্ছা আমি কি করতে পারলে তুমি তেরুর পেছন ছেড়ে দেবে? ক্যান্সি বলে তাহলে এক কাজ করো, আমার সাথে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় লাগো। যদি তুমি জিতে যাও তাহলে আমি তেরুকে ভুলে যাব। ক্যান্সি তাকুমাকে এই কথা বলছে কারণ সে জানে তাকুমার হার্টের প্রবলেম আছে। সে বেশি দৌড়াতে পারবে না, বা দৌড়ালে তার অনেক সমস্যা হবে। এই জন্য সে কখনোই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইবে না। কিন্তু তবুও তাকুমা অনেক সাহস নিয়ে বলে ঠিক আছে, 100 মিটার দৌড়ে যদি আমি জিতে যাই তাহলে তুমি আর কখনো তেরুর ধারে কাছে আসবে না, আর যদি আমি হেরে যাই তাহলে তেরু তোমার। এরপর দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। তারপর যখন দৌড় শুরু হয় তখন ক্যান্সি অনেক জোরে দৌড়াতে পারছিল, কিন্তু তাকুমা খুব বেশি জোরে দৌড়াতে পারছিল না, যেন সে হেরে যাবে। কিন্তু তবুও সে মনে বিশ্বাস আনে তাকে তেরুর জন্য জিততেই হবে, তাকে হেরে যাওয়া যাবে না। শুনেছি মানুষ যখন মনে প্রাণে কোনো কিছু বিশ্বাস করে তখন সৃষ্টিকর্তাও তাকে তার বিশ্বাসটা সত্যি করতে সাহায্য করে। ঠিক তাই হয়। অনেক কষ্টে শেষ পর্যন্ত তাকুমা এ প্রতিযোগিতায় জিততে সক্ষম হয়। এরপর সে হাঁপাতে হাঁপাতে বলে আর কখনো তেরুর দিকে চোখ তুলে তাকাবে না। এরপর সে মাঠের উপর শুয়ে পড়ে সুন্দর করে বিজয়ীর হাসি হাসে। তারপর সন্ধ্যায় সে তেরুর সাথে দেখা করতে আসে। তেরু তার উপর রাগ করে আছে। সে সুজা তেরুর কাছে গিয়ে তেরুকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে ভালোবাসি। এরপর সে তেরুকে সরাসরি বলে আমরা কি একসাথে লিভ টুগেদার করতে পারি? আমি তোমাকেই চাই তেরু। এরপর সে তেরুকে কিস করতে শুরু করে। তেরু তাকে থামিয়ে বলে তোমার এসব করা যাবে না তাকুমা, উত্তেজিত হলে তোমার হার্টের সমস্যা হবে। তাছাড়া এখানে যে কোনো সময় যে কেউ চলে আসবে। তাকুমা বলে আমি গেট লাগিয়ে দিয়ে এসেছি, এখানে কেউ আসতে পারবে না। আজ আমি কোনো বাধাই মানতে পারবো না। আমি তোমাকে চাই বলেই সে আবারও তেরুকে কিস করে। তেরু নিজেকে ধরে রাখতে পারে না, আর আজকে প্রথমবারের মতো তারা একে অপরের সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়। বেশ কিছুদিন পার হয়ে যায়। একদিন তেরু আর তাকুমা যখন একসাথে ছিল তখন কেনসি সেখানে চলে আসে। সে বলে আমি নতুন একটা প্রেম করছি, আজকে তার সাথে ফার্স্ট টাইম দেখা করতে যাচ্ছি। আমাকে কেমন লাগছে তোমরা আমাকে অভিনন্দন জানাও।
এরপর তেরু আর তাকুমা কেনসিকে অভিনন্দন জানায়। তারপর কেনসি তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। যখন সে তার গার্লফ্রেন্ডকে দূর থেকে দেখে সে তার দিকে হাত নাড়ায়, কিন্তু যখন রাস্তা পার হয়ে সে যখন তার গার্লফ্রেন্ডের দিকে আসতে যাবে তখনই ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে কেনসির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, সে বাঁচবে না। তাকে তেরুর বাবা ডক্টর তানাডার হসপিটালে ভর্তি করা হয়েছে। ডক্টর তানাডা কেনসিকে পরীক্ষা করে দেখতে পান কেনসির অ্যাক্সিডেন্ট হলেও হার্টের কোনো ক্ষতি হয়নি, আর কেনসির হার্ট তাকুমার সাথে পারফেক্ট ম্যাচ করবে। এজন্য তিনি কেনসির বাবা মাকে রিকোয়েস্ট করেন কেনসির হার্টটা যেন তাকুমাকে ডোনেট করা হয়। যেহেতু তাদের ছেলে বাঁচবেই না, এজন্য তারা ডক্টরের প্রস্তাবে রাজি হন। তারাও চান তাদের ছেলে মারা গেলেও তাদের ছেলের হার্টটা যেন কারো মধ্যে বেঁচে থাকে। এরপর ডক্টর তানাডা তাকুমার বাবা মাকে খুশির খবর জানান যে তাকুমার জন্য হার্ট পাওয়া গিয়েছে। খুব শীঘ্রই অপারেশন করতে পারলে তাকুমাকে বাঁচানো সম্ভব। এই খবরটা শোনার পর তাকুমার বাবা মা অনেক খুশি হন। তাকুমা ডক্টরকে বলেন, অপারেশন শেষ হলে আমি কি যে কোনো ধরনের খাবার খেতে পারবো? আমিও কি অন্যদের মতো খেলাধুলা করতে পারবো, ছুটাছুটি করতে পারবো? ডক্টর বলেন, হ্যাঁ, তুমি অবশ্যই পারবে। তারপর তাকুমা সাহস করে তেরুর বাবাকে বলেন, অপারেশনের পর আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এই কথাটা শুনে তেরুর বাবা হেসে ফেলেন। পরক্ষণই মুখ গম্ভীর করে বলেন, যদিও তোমার মতো মাথা খারাপ ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই না, কিন্তু আমার মেয়েটা আবার তোমাকে ভালোবাসে, তাই বাধ্য হয়ে তোমার সাথে বিয়ে দিচ্ছি। পরিস্থিতির শিকার তাকুমা আজ অনেক খুশি, যেন আজ তার জীবনের সবচেয়ে খুশির একটি দিন। তেরু যখন এই খবরটা শুনে সে অনেক খুশি হয়। সে প্ল্যান করতে শুরু করে অপারেশনের পর সে তাকুমাকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে যাবে। তারা দুজন আজ অনেক খুশি। পরের দিন সকালে কেনসির চোখ দিয়ে পানি পড়তে দেখা যায়, আর তার হাতের আঙ্গুল নড়ে ওঠে, যা দেখে কেনসির মা বুঝতে পারেন হয়তো তার ছেলেকে বাঁচানো যাবে। তাই তৎক্ষণাৎ তিনি ডক্টরকে ডাকেন আর বলেন, আমি আমার ছেলেকে বাঁচাতে চাই। আমার ছেলের হার্ট আমি কাউকে দেব না, আপনি আমার ছেলেকে বাঁচান। ডক্টর বলে, আপনার ছেলের হার্ট যাকে ডোনেট করবেন বলেছিলেন তার জন্য সবকিছু তো রেডি হয়ে গিয়েছে, এখন শুধু পারমিশন পেপারে আপনাদের সাইন নেওয়া বাকি, আর সব কাজ হয়ে গিয়েছে। কেনসির মা বলেন, যা কিছু হয়ে যাক, আমার ছেলে এখনো বেঁচে আছে, আর আমার ছেলের হার্ট আমি কাউকে দিব না। আমি আমার জীবিত ছেলেকে মেরে ফেলতে চাই না। ডক্টর তানাডাও এবার দুটানায় পড়ে যান। তিনি এখন কি করবেন না করবেন কিছুই বুঝতে পারছেন না। এরপর তিনি তাকুমার বাবা মায়ের কাছে এসে বলেন, যারা আপনাদের ছেলেকে হার্ট ডোনেট করতে চেয়েছিল তারা জানিয়েছেন তারা হার্ট ডোনেট করবেন না, আর তাদের পারমিশন ছাড়া অপারেশন করা সম্ভব না। এসব শুনে তাকুমার বাবা ও মা রেগে যান, আর তারা অনেক কষ্ট পান, কারণ তারা অনেক আশা করেছিলেন তাদের ছেলেটা বাঁচবে। কিন্তু শেষ পর্যন্ত তাকুমার কপালে কিছুই সইল না। এরপর সে তেরুর সাথে মন খারাপ করে ফিরে আসতে শুরু করে। তার কাছে মনে হচ্ছে কিছুক্ষণের জন্য সে হয়তো সুন্দর কোনো স্বপ্ন দেখেছিল। বেশ কয়েক মাস পার হয়। একদিন স্কুলে তাকুমার শরীর অনেক খারাপ হয়ে যায়। তার বুকে অনেক ব্যথা হচ্ছিল, অসহ্য ব্যথা। বাসায় আসার পরও তার ব্যথা হচ্ছিল। এক পর্যায়ে সে যন্ত্রণা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। সন্ধ্যায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তেরুর বাবা তাকে পরীক্ষা করছিলেন। তিনি তাকুমার টেস্ট করে বুঝতে পারেন তাকুমা আর বেশিক্ষণ বাঁচবে না। এজন্য তিনি বাইরে এসে তাকুমার বাবা এবং মাকে জানান তাকুমার হাতে আর বেশিক্ষণ সময় নেই, আপনারা তাকুমার কাছে যান, তার সাথে শেষ কিছু সময় কাটান। এরপর তিনি তার মেয়ের দিকে তাকিয়ে বলেন, তুমিও যাও। এরপর সবাই তাকুমার কাছে চলে আসেন। তাকুমার বাবা মা তাকুমার হাত ধরে বসেন। তেরু তাকুমার কাছে আসতে ভয় পায়। সে ছুটে কেনসির গার্ডিয়ানের কাছে যায়, হাঁটু গেড়ে বসে ভিক্ষা চাওয়ার মতো করে বলে, প্লিজ কেনসির হৃদয়টা তাকুমাকে দিয়ে দিন। আমার তাকুমা বাঁচবে না। আমি জানি স্বার্থপরের মতো কথা বলছি, কিন্তু তাকুমা মারা যাচ্ছে। আপনারা দয়া করে আমার তাকুমাকে বাঁচান, প্লিজ প্লিজ আমাকে কেনসির হার্টটা দিন। তখন এখানে তেরুর বাবা চলে আসেন। তিনি এসে তার মেয়েকে শান্ত করার চেষ্টা করেন। কেনসির গার্ডিয়ান বলেন, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমি তোমাকে হ্যাঁ বলতে পারছি না। আজ সকালে আমাদের কেনসির হাতের একটা আঙ্গুল নড়ে উঠেছে। এটা আমাদের কাছে একটা আশা। আমরা নিজের হাতে সেই একমাত্র আশাটাকে ভেঙে ফেলতে পারি না। একটু বুঝার চেষ্টা করো মা, আমাদের কেনসিও বাঁচতে পারে। একজন মানুষকে খুন করে অন্য একজন মানুষকে বাঁচাতে চেয়েও না। এরপর তেরু সেখান থেকে বের হয়ে বাইরে বসে কাঁদতে শুরু করে। সে সারা রাত এখানে বসে একা একা কাঁদে। এদিকে আমাদের তাকুমাকে দেখানো হয়। সে আমাদের বলছিল, সবাই আমার জন্য কষ্ট পাচ্ছে, আমি না হয় মরে যাব, এর জন্য এত কষ্ট পেতে হবে কেন বলুন তো?
প্রত্যেকটা মানুষই তো মারা যাবে, তবে আমার বাবা মায়ের সাথে, আমার তেরুর সাথে আমি আরো কিছু সময় কাটাতে চেয়েছিলাম। সেই সুযোগটা আমি পেলাম না। পরের দিন সকাল হয়, ডক্টর এসে তাকুমাকে পরীক্ষা করেন। তাকুমার হার্টবিট থেমে গেছে, এর মানে তাকুমা মারা গিয়েছে। ডক্টর তাকুমার বাবা এবং মাকে কি বলবেন কিছুই বুঝতে পারেন না, কিন্তু তাকুমার বাবা মা আপনাতে সব বুঝতে পারেন। তাকুমার মা কাঁদতে শুরু করেন। তাকুমার বাবা কষ্টে যেন পাথর হয়ে গিয়েছেন। তারা ছুটে তাকুমার কাছে আসেন। তাকুমাকে কাঁদতে কাঁদতে বলেন, আমাদের মাফ করে দাও বাবা, আমরা তোমাকে বাঁচাতে পারিনি। ডক্টর তানাডা তার মেয়ের কাছে এসে বলেন, তাকুমা একটু আগে মারা গিয়েছে। এই কথাটি শুনে তেরুর মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। সে ছুটে হসপিটালের ছাদে চলে আসে, যেখানে সে আর তাকুমা ছোটবেলায় খেলতো। এখানে সে অনেক পুরনো একটা পেন্টিং বের করে দেখে, যেটা তাকুমা তাকে ছোটবেলায় গিফট করেছিল। তাকুমার দেয়া ছোট্ট এই জিনিসটাও সে অনেক যত্নে রেখেছে। তাহলে ভাবুন, তাকুমা তার কাছে থাকলে সে কত যত্নে থাকতো। আজকে সেটা হাতে নিয়ে কাঁদছে আর তাকুমাকে অনেক মিস করছে। কিন্তু সে জানে তাকুমা আর কখনো ফিরে আসবে না। আবার বসন্ত আসবে, নতুন বছর আসবে, আবার সে স্কুলে যাবে, কিন্তু তাকুমা তার কাছে আর ফিরে আসবে না। কারণ যে মানুষ চলে যায় সে আর কখনো ফিরে আসে না। বেশ কিছুদিন পার হয়ে যায়। তেরুর আজকে 18 বছর পূর্ণ হয়েছে। ছোটবেলায় তাকুমা তাকে একবার বলেছিল তার জীবনের স্বপ্ন হচ্ছে সে বড় হয়ে তেরুকে বিয়ে করতে চায়, এজন্য সে বিয়ের সাজে সেজেছে। এখন তো সে বড় হয়ে গিয়েছে, কিন্তু আজ তাকুমা তার পাশে নেই। সে তাকুমাকে উদ্দেশ্য করে বলে, তুমি না থাকলেও আমি তোমার জন্য বিয়ের সাজে সেজেছি। আমি তোমাকে এখনো অনেক মিস করি, এখনো অনেক ভালোবাসি। তুমি না আমার বিয়ের সাজে দেখতে চেয়েছিলে, কোথায় তুমি? আমাকে দেখো, আমি তোমার জন্য সেজেছি। আমাকে একবার দেখো। আমি জানি তুমি আমাকে আর কখনো দেখতে পাবে না, আমিও তোমাকে আর কখনো দেখতে পাবো না, কিন্তু আমি মন থেকে চাইবো তুমি সবসময় ভালো থাকো। তো বন্ধুরা, ভালোবাসার গভীরতা জীবন বা মৃত্যুর উপর নির্ভরশীল নয়, বরং এটি প্রতিটা মুহূর্তে বাঁচার ইচ্ছের উপর নির্ভরশীল। এই গল্পটি প্রমাণ করে যে কিছু ভালোবাসা কোনো শেষ হয় না, এটি চিরন্তন থেকে যায়। এটি আমাদের শেখায় যে প্রতিটা মুহূর্ত মূল্যবান এবং প্রিয়জনের সাথে কাটানো প্রতিটা সময়কে আমাদের মন খুলে উপভোগ করা উচিত। এই ছিল আজকের এক্সপ্লেনেশনটি। গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখে দিও। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।